সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। উত্তেজনার মধ্যে ইউক্রেনে সামরিক বিমান পাঠালো আমেরিকা। ফ্রান্সে মসজিদের দেয়ালে ইসলাম বিদ্বেষী গ্রাফিতি, দেশজুড়ে নিন্দার ঝড়। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি ইসরায়েলের। জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা চীন রাশিয়ার, ইইউর অভিযোগ। বিশ্বব্যাপী দ্রুতগতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীন দায়ী বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। করোনার টিকা রেমডিসিভিরের রপ্তানি নিষিদ্ধ করল ভারত। এবং দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে পাওনা অর্থ বুঝিয়ে দেওয়ার আহ্বান জানালো ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উত্তেজনার মধ্যেই ইউক্রেনে সামরিক বিমান পাঠালো আমেরিকা। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কে যখন প্রবল উত্তেজনা চলছে, তখন আমেরিকা কিয়েভে একটি সামরিক বিমান পাঠিয়েছে। মার্কিন বিমান বাহিনীর একটি C-130 বিমান রোববার একদল সেনা ও সামরিক সরঞ্জাম নিয়ে কিয়েভ বিমান ঘাঁটিতে অবতরণ করে। ইউক্রেনের সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য এসব সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এর আগে কিছু বার্তা সংস্থা মার্কিন সেনাবাহিনীর একটি লজিস্টিক সাপোর্ট বিমান ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভিউ শহরে অবতরণ করেছে। ওই বিমানটি বোয়িং C-17 গ্লোবমাস্টার 3 মডেলের বলে এসব বার্তা সংস্থা জানিয়েছে। লকহিড C-5 গ্যালাক্সি বিমানের পর গ্লোবমাস্টার 3 বিমানকে মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় মালবাহী ও সুসজ্জিত বিমান হিসেবে গণ্য করা হয়। যুদ্ধকালে দ্রুতগতিতে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম বিভিন্ন অঞ্চলে পাঠানোর ক্ষেত্রে এই বিমানের জুড়ি নেই। এর আগে শনিবার রুশ বার্তা সংস্থাগুলো খবর দিয়েছিল দেশটি ইউক্রেন সীমান্তে নিজের কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইস্কান্দার মোতায়েন করেছে। ইউক্রেন সম্প্রতি আমেরিকার কাছ থেকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম গ্রহণ করেছে। ফ্রান্সে মসজিদের দেয়ালে ইসলাম বিদ্বেষী গ্রাফিতি। ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি মসজিদের দেয়ালে ইসলাম বিদ্বেষী স্লোগানের গ্রাফিতি আঁকার নিন্দা জানিয়েছে দেশটির সরকার। এই ঘটনাকে ফ্রান্সের উপর হামলার সঙ্গে তুলনা করা হয়েছে। ফরাসি সরকার বলছে, মুসলমানদের উপর হামলা করা হলে তাতে ফ্রান্সকেই আঘাত করা হয়। রোববার 11 এপ্রিল বার্তা সংস্থা AFP ও রয়টার্স এমন খবর দিয়েছে। ফ্রান্সে মুসলিম বিদ্বেষ ও বৈরিতা ক্রমাগত বেড়েই চলছে। কয়েকদিন আগে আরও একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। রেন শহরের মসজিদের একজন তত্ত্বাবধায়ক রোববার ভোরেই মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের দেয়ালে এই গ্রাফিতি দেখতে পান। এতে ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও অবমাননাকর মন্তব্য লেখা হয়েছে। এছাড়া ফের ধর্মযুদ্ধ শুরুর কথা উল্লেখ করে ক্যাথলিসিজমকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় রেন শহরের কৌশলীর কার্যালয় থেকে একটি তদন্ত শুরু হয়েছে। স্থানীয় মুসলিম কাউন্সিলের সভাপতি মোহাম্মদ জায়দানিও এই নোংরা ভাষার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমরা এই প্রজাতন্ত্রের সন্তান, কিন্তু আমরা আজ ঘৃণা, সহিংসতা ও বর্বরতার কবলে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেন, ধর্ম বিশ্বাসের মৌলিক স্বাধীনতার বিরুদ্ধে এটি বিরক্তিকর হামলা। ফ্রান্সের অন্যান্য ধর্মাবলম্বীদের মুসলমানদেরও সমান সুরক্ষা পাওয়ার অধিকার আছে। এই ঘটনাকে অসহ্য আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে ফ্রান্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। তারা রমজান আসায় এবং মুসলিম বিদ্বেষী কার্যক্রম বেড়ে যাওয়ায় ফরাসি মুসলমানদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি ইসরায়েলের। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টস। ওয়াশিংটন ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করলে তাতে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রবিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাতের পর বেনি গ্যান্টস বলেন, শুধু ইরানের ব্যাপারেই নয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সকল অপারেশন থিয়েটারে এক পূর্ণ অংশীদার হিসেবে দেখে।
তিনি আরও বলেন, আমরা আমাদের আমেরিকান মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব যেন এটা নিশ্চিত হয় যে ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তি বিশ্ব ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে, আমাদের অঞ্চলে বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা রোধ করে এবং ইসরায়েল রাষ্ট্রকে সুরক্ষিত রাখে। বাইডেন প্রশাসনের প্রথম কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে লয়েড অস্টিন ইসরায়েল সফরে গেলেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বকে ওয়াশিংটন আঞ্চলিক সুরক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করে। তবে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, ইসরায়েল ও ইসরায়েলি জনগণের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গুণগত সামরিক সীমানা নিশ্চিত করতে কাজ করে যাবে। অস্টিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এর আগে 2015 সালের ইরান পারমাণবিক চুক্তিতে ফিরে যেতে বাইডেন প্রশাসনের আগ্রহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, নতুন চুক্তিতে ইসরায়েল বাধা পড়বে না। এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতায় সাময়িক টুপি পরানো হবে এবং এর ফলে দীর্ঘমেয়াদে ইরানের বোমা উৎপাদনের পথ পরিষ্কার হবে বলে তিনি মন্তব্য করেন। ইরান বরাবর দাবি করে আসছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা পারমাণবিক প্রকল্প পরিচালনা করছে। জান্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা চীন রাশিয়ার ইইউর অভিযোগ। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, নিজ দেশের জনগণের উপর মিয়ানমারের সামরিক জান্তার রক্ষী ও দমন পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্তর্জাতিক পদক্ষেপে বাধা দিচ্ছে চীন ও রাশিয়া। এই দুটি দেশের বাধার কারণে জান্তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা যাচ্ছে না। রোববার ইইউর বিদেশনীতি বিষয়ক প্রধান জোসেফ বুরেল ব্লগ পোস্টে মন্তব্য করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের জান্তার বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ চীন ও রাশিয়া আটকে দিয়েছে বলে অভিযোগ জোসেফ বুরেলের। তিনি লেখেন, মিয়ানমারের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, তবে চেষ্টা চালিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে বিক্ষোভে উত্তাল রয়েছে মিয়ানমারের রাজপথ। জান্তা বিরোধী বিক্ষোভকারীদের দাবি, সেনা প্রশাসন প্রত্যাহার করতে হবে ও অং সান সুচিকে মুক্তি দিতে হবে। বিক্ষোভ দমাতে চরম শক্তি প্রয়োগ করছে জান্তা সরকার। 2 মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভে জান্তা সেনা পুলিশের গুলিতে শিশুসহ 7 শতাধিক নিরস্ত্র বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে অধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স বা AAPP। গত শুক্রবার রাত থেকে দেশটির বাগু শহরে সেনা বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক শহরে নিহত হয়েছেন অন্তত 82 জন। নিন্দা জানিয়ে জোসেফ বুরেল ব্লগে লিখেছেন, সেনাবাহিনী নিজেদের জনগণের উপর নৃশংসতা চালাচ্ছে, বিশ্ববাসী এই ভয়াবহতা দেখছে। রয়টার্স বলছে, মিয়ানমারের জান্তাকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে চীন, এরপর রাশিয়ার অবস্থান। গত সপ্তাহে নিরাপত্তা পরিষদ সূচিসহ রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়েছে, তবে অভ্যুত্থানের নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে চীন ও রাশিয়া। এদিকে অভ্যুত্থানে জড়িত থাকার দায়ে জান্তা প্রধান, মিয়ানমারের সেনাপ্রধান সহ 11 সেনা কর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় নেতারা। বিশ্বব্যাপী দ্রুতগতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীন দায়ী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অভিযোগ করেছেন, বিশ্বব্যাপী দ্রুতগতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীন দায়ী। তিনি NBC নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার মুহূর্তে চীন প্রাথমিক সহযোগিতা না করায় কোভিড-19 দ্রুতগতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে দাবি করলেন যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO শুরু থেকে বলে এসেছে, বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য মার্কিন কর্মকর্তারা চীনকে দায়ী করে যে বক্তব্য দিচ্ছেন তা অসঙ্গত ও যুক্তিহীন। করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যুর দিক দিয়ে আমেরিকা বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে, অথচ শুরুতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট করোনা ভাইরাসকে মোটেও গুরুত্ব দেননি এবং তার উপদেষ্টাদের পরামর্শ প্রত্যাখ্যান করে এই সংক্রান্ত পরীক্ষা করারও অনুমতি দেননি।
এ কারণে বিশ্বের বহু দেশের চেয়ে অনেক দেরিতে আমেরিকায় করোনা টেস্ট শুরু হয়। করোনায় আক্রান্ত ও মৃতের দিক দিয়ে আমেরিকা শীর্ষে থাকার কারণ হিসেবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনের ওই ইচ্ছাকৃত অবহেলাকেই দায়ী করছেন। রেমডিসিভিরের রপ্তানি নিষিদ্ধ করল ভারত। করোনা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভির এবং এর উৎপাদন রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। দেশটিতে রেকর্ড করোনা সংক্রমণের কারণে ওষুধটির চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের সরকার শনিবার এই নিষেধাজ্ঞা জারি করেছে। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটির বিভিন্ন প্রান্তে রেমডিসিভিরের চরম সংকট দেখা দিয়েছে। অন্যদিকে দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পেছনে জনগণের মাস্ক পরতে অনীহা এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষাকে দায়ী করছে কর্তৃপক্ষ। ভারতের বিভিন্ন প্রান্তে এখনও ধর্মীয় বিভিন্ন উৎসবে হাজার হাজার মানুষ অংশ নিচ্ছেন। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাজার হাজার মানুষের উপস্থিতিতে নির্বাচনী সমাবেশে বক্তৃতা করছেন। এসব সমাবেশে অনেক মানুষকে মাস্ক ছাড়াই দেখা যায়, যেখানে সামাজিক দূরত্ব বিধিও মানা হচ্ছে না। দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে পাওনা অর্থ বুঝিয়ে দেয়ার আহ্বান জানালো ইরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া তার দেশের বিপুল পরিমাণ অর্থ ফেরত দেওয়ার জন্য সিউলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রোববার তেহরান সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জং সি গিউনের সঙ্গে এক বৈঠকে আহ্বান জানান। বৈঠকের পর জাহাঙ্গীরি এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, বিগত কয়েক বছর ধরে এই পাওনা অর্থের বিষয়টি দুদেশের সম্পর্কে চরম অচল অবস্থার মুখে দাঁড় করিয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন, গত 3 বছর ধরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা অনুসরণ এবং দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলো ইরানের তেল বিক্রির $700 কোটি অর্থ আটকে রাখার কারণে এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীরি দক্ষিণ কোরিয়ার তীব্র সমালোচনা করে বলেন, ইরানে যখন করোনা ভাইরাস সহ অন্যান্য কারণে প্রচণ্ডভাবে অর্থের প্রয়োজন, তখন দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো এই অর্থের বিনিময়ে ইরানকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পর্যন্ত সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ইরানের অর্থ আটকে রাখার কারণে ক্ষতিপূরণ দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান। এ সময় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী বিগত অর্ধ শতকে ইরানের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে স্বীকার করেন, এই সম্পর্ক মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে দক্ষিণ কোরিয়া যে এই সম্পর্ককে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়, তার এই সফর সেই প্রত্যয় প্রমাণ বলে তিনি দাবি করেন। দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের অর্থ সংক্রান্ত জটিলতা শিগগিরই কেটে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।